সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কুটুমিয়া উপন্যাসটির ৭ম পর্ব। আমি বরা কারিম, সাথে থাকুন। হামিদা বিছানায় শুয়ে আছে। তার মাথায় চাপা যন্ত্রণা হচ্ছে। মাথা ব্যথার ওষুধে এই যন্ত্রণা যাবে না। মাথার ভোঁতা যন্ত্রণা বিয়ের পর থেকেই শুরু হয়েছে, বাড়ছে কমছে, কিন্তু পুরোপুরি কখনো যাচ্ছে না। হামিদা এখন প্রায় নিশ্চিত এই যন্ত্রণা কখনো যাবে না। কোনো কিছু নিয়ে খুব ব্যস্ত থাকলে যন্ত্রণা সাময়িকভাবে ভুলে থাকা যায়। ব্যস্ত রাখার মতো হামিদা কিছু খুঁজে পাচ্ছে না। দরজায় কেউ টোকা দিচ্ছে। হামিদা বিরক্ত গলায় বলল, কে? হাজি সাহেবের কাজের মেয়ে বলল, ভাত খাইতে আসেন। হামিদা বলল, আমি রাতে কিছু খাবো না। তুমি মামিকে গিয়ে বলবে খাওয়া নিয়ে একটু পরে পরে আমাকে যেন বিরক্ত না করে, আমার ঘরেও যেন খাবার না পাঠায়। বুঝতে পারছো কি বলছি? জি। এখন যাও, খবরদার আবার ফিরে আসবে না। আমার মেজাজ খুবই খারাপ। আবার যদি তুমি ফিরে আসো কিংবা অন্য কেউ ভাত খাওয়ার জন্যে সাধাসাধি করতে আসে, তাহলে আমি কোনো একটা হোটেলে গিয়ে উঠব। হামিদা বিছানা থেকে উঠে দরজার ছিটকিনি লাগালো। কাগজ কলম নিয়ে মেয়েদের চিঠি লিখতে বসলো। এখানে কি ঘটছে মেয়েদের জানানো প্রয়োজন। তার বিয়ের পর মেয়েদের সঙ্গে টেলিফোনে ২-৩ মিনিট করে বেশ কয়েকবার কথা হয়েছে। তাতে তাদেরকে তেমন কিছুই বলা হয়নি। পুরো ব্যাপারটা ভালো মতো জানাতে হবে। চিঠি লিখতে হবে সাবধানে, কারণ মেয়েরা এই চিঠি শুধু যে নিজেরা পড়বে তা না, তাদের স্বামীদেরকেও পড়াবে। বিবাহিত মেয়েদের কাছে একান্তই ব্যক্তিগত কোনো চিঠি পাঠানো যায় না। তারা আহ্লাদ দেখানোর জন্যে ব্যক্তিগত সব কিছুই স্বামীকে দেখায়। চিঠি একটা লিখে ফটোকপি করে ২ মেয়েকে পাঠালে হবে না, দুজনকে আলাদা করে লিখতে হবে। হামিদার মাথার যন্ত্রণা বাড়তে শুরু করেছে। আরও বাড়ার আগেই চিঠি শেষ করা দরকার। মেয়েদেরকে চিঠিতে অনেক আলহাদি কথা লিখতে হয়। মাথার যন্ত্রণা বেড়ে গেলে আলহাদি কথাগুলি আসবে না। আমার প্রিয় মা রু, কেমন আছো গো মামনি? কেমন চলছে তোমার সংসার? জামাই কেমন আছে? তার পায়ের পাতায় ফোড়া হয়েছিল বলেছিলে, সেটার অবস্থা কি? মাগো, তুমি মোজা নিয়মিত ধুয়ে দাও তো? তোমার ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়া সমস্যা হবার কথা না। আন্ডারগার্মেন্টস প্রতিদিন ধোয়া প্রয়োজন। সুজির হালুয়ার রং সাদা হয়ে যাচ্ছে কেন জানতে চেয়েছিলে। সুজি সামান্য ভেজে নিতে পারো। অনেকে আবার জাফরান দিয়েও রং করে। হলুদ দিয়ে রং করতে আবার যেও না, হলুদের তিতা একটা স্বাদ আছে। মিষ্টি জাতীয় খাবারে হলুদ দেয়া যায় না। কাঁচা হলুদের রস ১ ফোঁটা দিলে রং সুন্দর হয়। তোমাদের দেশে কাঁচা হলুদ আছে কি না তা তো জানি না। এখন নিজের প্রসঙ্গে আসি। কিছু কিছু কাজ আছে মানুষ জানে কাজটা ভুল, তারপরেও কাজটা করে। কাজটা করার পর ভুলটা যে কত বড় তা ধরতে পারে। তখন আর ভুল শোধরানোর উপায় থাকে না। আমি এই ধরনের একটা ভুল করে ফেলেছি। এখন আমার মাথা আউলা হয়ে আছে। মাথা আউলা শব্দটা তোমার বাবা ব্যবহার করতেন। মানুষটা নেই, কিন্তু সে তার অনেক কথাবার্তা ছড়িয়ে রেখে গেছে। ওই যে বিখ্যাত লাইন, পাখি উড়ে চলে গেলেও পাখির পালক পড়ে থাকে। আমি আমার নিজের ভুলের কথা ইনিয়ে বিনিয়ে লেখার জন্যে তোমাকে চিঠি লিখতে বসিনি। তোমার সহানুভূতি আদায়ের চেষ্টাও করছি না। সহানুভূতি আদায়ের চেষ্টাটা আমার কাছে সবসময় খুব অরুচিকর মনে হয়। তোমার বাবার মৃত্যুর পর তোমাদেরকে নিয়ে আমি যখন গভীর জলে পড়ে গেলাম, তখন অনেকেই সহানুভূতি দেখাতে এগিয়ে এসেছিলেন। রাগে তখন আমার গা জ্বলত, এখনও জ্বলে। আমি একটা সমস্যায় পড়েছি। এই সমস্যার সমাধান আমি নিজেই করব। তার জন্যে তোমাদের কাছে কখনো আসবো না। এবং আমি আশা করব যে আমি দুঃসময়ের ভেতর দিয়ে যে যাচ্ছি, এই ভেবে তোমরা আমাকে সহানুভূতি দেখাতে আসবে না। এখন কিছু অদ্ভুত ঘটনা তোমাকে বলি।
ঘটনাগুলি কাকতালীয়, কিন্তু একের পর এক কয়েকটা কাকতালীয় ব্যাপার ঘটবে তাও আমি মানতে পারছি না। ব্যাপারটা কি শোনো। আগের কথা মতো আলাউদ্দিন সাহেব এক সকালে তার বাবুর্চিকে নিয়ে উপস্থিত হলেন। আমার সঙ্গে দেখা হলো না। তিনি জিনিসপত্র নামিয়ে বাজারে চলে গেলেন। জরুরি কী সব কেনাকাটা নাকি বাকি আছে। তার সঙ্গে দেখা হলো দুপুরে। তিনি জিলাপি এবং বেলি ফুল নিয়ে এসেছেন। কাকতালীয় ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারা উচিত। তোমাদেরকে আমি অনেকবার বলেছি, জিলাপি এবং বেলি ফুল তোমার বাবার খুবই পছন্দের জিনিস। সে বাজারে গেলেই খুঁজে পেতে জিলাপি নিয়ে আসতো। বেলি ফুলের সিজনে সে বেলি ফুল ছাড়া বাসায় এসেছে এরকম কখনো হয়নি। আলাউদ্দিন নামের মানুষটা বেছে বেছে প্রথম দিনেই জিলাপি এবং বেলি ফুল আনবে কেন? আচ্ছা, ধরে নিলাম কাকতালীয়। আমাদের পৃথিবীতে বিস্মিত হবার মতো কাকতালীয় ব্যাপার যে ঘটে না তা না, অবশ্যই ঘটে, পরপর ঘটে না। দ্বিতীয় কাকতালীয় ব্যাপারটা সেদিনই ঘটল। আলাউদ্দিন সাহেব হঠাৎ একসময় আমাকে জামিলা ডাকতে লাগলেন। তোমাদেরকে আমি বলেছি যে তোমার বাবা ঠাট্টা করে আমাকে ডাকতেন মিসেস ঝামিলা। আমি শুধু ঝামেলা করি, এই জন্যেই আমার নাম মিসেস ঝামিলা। জামিলা এবং ঝামিলা এই দুটি নাম কি পরিমাণ কাছাকাছি তাকে বুঝতে পারছ? উনি যখন অবিকল তোমার বাবার গলায় আমাকে জামিলা ডাকলেন, আমি এতই অবাক হলাম যে মাথায় একটা চক্কর দিয়ে উঠল। উনি কেন আমাকে জামিলা ডাকলেন তার একটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হলো না। আমার কাছে মনে হলো, এবং এখনো মনে হচ্ছে, ব্যাখ্যার বাইরে অন্য কিছু আছে। সে অন্য কিছুটা যে কি তা ধরতে পারছি না। আলাউদ্দিন সাহেবের সঙ্গে একজন বাবুর্চি এসেছেন, নাম কুটু মিয়া। আলাউদ্দিন সাহেবের আচার ব্যবহার এবং চলাফেরায় কোনো রহস্যময়তা নেই। তিনি আর 10টা মানুষের মতোই, কিন্তু কুটু মিয়া নামের মানুষটা অন্যরকম। প্রথম দেখাতেই আমি তাকে যতটা অপছন্দ করেছি, আর কাউকে এর 100 ভাগের 1 ভাগ অপছন্দ কখনো করিনি। তাকে দেখে প্রথম যে ধারণাটা হয় তা হলো, এই লোক মানুষের সমাজে বাস করে না, এ বাস করে ম্যানহোলের ভেতরের কোনো জগতে। সে আমাকে 1 কাপ চা বানিয়ে খাওয়ালো। চায়ে মুখ দিয়েই মনে হলো কোথাও কোনো গন্ডগোল আছে, কারণ চাটা ছিল মশলা চা। তোমাদের জন্ম হবার আগে তোমাদের বাবা একবার আমাকে নিয়ে 4 দিনের জন্যে কাঠমান্ডু গিয়েছিলেন। সেখানেই আমি প্রথম মশলা চা খাই। সেই চায়ের স্বাদ আমার মুখে লেগেছিল। কুটু মিয়া বেছে বেছে অবিকল সেই চাই কেন বানিয়ে দিল? ঘটনা কি? ঘটনা অবশ্যই আছে, ঘটনার ব্যাখ্যাও আছে। আমার মাথা তোমার বাবার ভাষায় আউলা হয়ে আছে বলে ঘটনার ব্যাখ্যা বের করতে পারছি না। আমি নিশ্চিত একদিন পারব। তোমার মাথায় কোনো ব্যাখ্যা এলে আমাকে চিঠি লিখে জানিও। এখন আলাউদ্দিন সাহেব তার বাবুর্চিকে নিয়ে আমার বাসায় বাস করছেন। আমি চলে এসেছি বড় মামার বাড়িতে। এই অবস্থা কতদিন চলবে বুঝতে পারছি না। এদিকে আবার আরেক সমস্যা। আমার বাড়ির একতলায় যে ভাড়াটে থাকতেন, ইঞ্জিনিয়ার শফিক সাহেব, উনি গতকাল সকালে বাড়ি ছেড়ে চলে গেছেন। তিনি প্রায় 7 বছর ছিলেন। তার মতো ভালো ভাড়াটে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তাকে আমি বড় ভাইয়ের মতো দেখতাম। বিপদে আপদে তার সাহায্য নিতাম। তিনি চলে যাওয়ায় আমি খানিকটা অসহায় বোধ করছি। তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটাও বিচিত্র। তিনি যা বললেন সেটা হচ্ছে, আলাউদ্দিন সাহেব কুটু মিয়াকে নিয়ে যেদিন ওই বাড়িতে উঠলেন, সেদিন সন্ধ্যায় রাস্তার একটা কালো কুকুর এসে বাড়ির বারান্দায় স্থায়ী হলো। সন্ধ্যার পর থেকে ওই কুকুর বাড়ির চারদিকে চক্কর দেয় এবং মানুষের মতো করে কাঁদে। বাড়ির চারপাশে চক্রাকারে ঘুরতে ঘুরতে কুকুর বিড়ালের কান্না খুবই অশুভ বলে বিবেচনা করা হয়। ইঞ্জিনিয়ার সাহেবের মা অস্থির হয়ে গেলেন। কুকুরটাকে দূর করার চেষ্টা করা হলো। লাঠি দিয়ে তাড়া করলে চলে যায়, কিছুক্ষণ পর আবার চলে আসে। পরদিন এই কালো কুকুরটার সঙ্গে আরও 2টা কুকুর যুক্ত হলো। দিনের বেলা এরা কিছু করে না, চুপচাপ বারান্দায় বসে থাকে। সন্ধ্যা মিলাবার পর থেকেই
বাড়ির চারপাশে হাঁটা শুরু করে এবং কান্না শুরু করে। শফিক সাহেব মিউনিসিপ্যালিটিকে খবর দিলেন। ওরা কুকুর ধরার গাড়ি নিয়ে এলো, কিন্তু কুকুর ধরতে পারল না। শফিক সাহেব বাজার থেকে মাংস কিনে এনে তাতে বিষ মিশিয়ে খেতে দিলেন। ওরা সেই মাংস মুখে দিল না। গত মঙ্গলবার থেকে কুকুরের সংখ্যা হয়েছে 4। এর মধ্যে একটা কুকুর শফিক সাহেবের মেজ মেয়ে এবং কাজের বুয়াকে কামড়েছে। উনার বাচ্চারা কুকুরের ভয়ে ঘর থেকে বের হতে পারছে না, এমন অবস্থা। উনারা যে চলে গেছেন, আমি তাদের দোষও দিতে পারছি না। আবার একের পর এক কুকুর এসে জুটছে, এটাও মেনে নিতে পারছি না। আগে তো কখনো এই সমস্যা হয়নি, এখন কেন হচ্ছে? বড় মামার সঙ্গে কথা বলেছি। উনি একজন দারোয়ানের ব্যবস্থা করেছেন, যার একমাত্র কাজ হলো কুকুর আটকানো। আজ সকালে খবর পেয়েছি দারোয়ানকে কুকুর কামড়েছে। একসঙ্গে 2টা কুকুর 2 পায়ে কামড়ে ফালা ফালা করে দিয়েছে। নানান জায়গা থেকে খাবলে গোশত নিয়ে গেছে। বড় মামা তাকে নিয়ে মেডিকেলে ভর্তি করিয়ে দিয়ে এসেছেন। তাকে প্যাথেডিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই হচ্ছে অবস্থা। খুব যে ভালো অবস্থা না, তা তো বুঝতেই পারছো। তবে এইসব নিয়ে তোমরা মোটেই দুশ্চিন্তা করবে না। আমি নিশ্চিত প্রতিটি সমস্যারই আমি সমাধান করব। আমি যে খুব শক্ত মেয়ে তা আর কেউ না জানুক, তুমি মানে তোমরা 2 বোন জানো। কাজেই দুশ্চিন্তা করবে না। আগামীকাল সকালে আমি আমার নিজের বাড়িতে যাব। কুকুরের সমস্যাটা কি নিজের চোখে দেখে আসব। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়েছিলাম। আগামীকাল ছুটি শেষ। অফিস করতে হবে ভেবেই খারাপ লাগছে। আমার 1 মাসের রিক্রিয়েশন লিভ পাওনা আছে। ভাবছি এই ছুটিটা নেব এবং সম্ভব হলে তোমাদের 2 বোনকে দেখে আসব। আমার মাথার আউলা ভাব দূর করার জন্যে এটা খুবই দরকার। মা, তোমরা ভালো থেকো। আল্লাহ পাকের দরবারে এই আমার প্রার্থনা। হামিদা চিঠি শেষ করে উঠল। মাথার চাপা যন্ত্রণাটা এতক্ষণ ছিল না, এখন আবার শুরু হয়েছে। খিদেও লেগেছে। নিচে গিয়ে কিছু খেতে ইচ্ছে করছে না। হামিদা বাথরুমে ঢুকে ভালো মতো হাতে মুখে পানি দিল। 2টা ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। গত 1 সপ্তাহ ধরে তার ঘুমের সমস্যা হচ্ছে। তার কাছে মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল সে তৃপ্তিমতো ঘুমোতে পারছে না। কে জানে, হয়তো এ জীবনে সে আর কোনোদিনও তৃপ্তি নিয়ে ঘুমোতে পারবে না। অনেক দূরে কোথায় যেন কুকুর ডাকছে, ভারী গলায় ডাকছে। শহরে কুকুরের ডাক শোনা অস্বাভাবিক কিছুই না, কিন্তু এই কুকুরটা কি অন্যরকম করে ডাকছে? হামিদা পাশ ফিরল। তার নিজের উপরই বিরক্তি লাগছে। সে এমন দুর্বল হয়ে যাচ্ছে কেন? কুকুর যেভাবে ডাকে এই কুকুরটাও সেইভাবেই ডাকছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে ডাকটা অন্যরকম। মন দুর্বল হলে এরকম হয়, স্বাভাবিককে মনে হয় অস্বাভাবিক। হামিদা মাথা থেকে কুকুরের ডাকটা সরাবার চেষ্টা করল। সরানো যাচ্ছে না, কুকুরটা ডেকেই যাচ্ছে। এই ডাক বন্ধ না হওয়া পর্যন্ত হামিদা ঘুমোতে পারবে না। দরজায় টোকা পড়ল। হামিদা বলল, কে? হামিদার কাজের মেয়ে আসিয়া ভীত গলায় বলল, আফা আমি। হামিদা বলল, কি চাও এত রাতে? আপনার খাওন আনছি। আমি তো বলে দিয়েছি রাতে খাবো না। মামি পাঠাইছে, সাথে দুধ আনছি। কিছু না খাইলেও দুধটা খান। হামিদা দরজা খুলল। তার ভালোই খিদে পেয়েছে। কিছু না খেলে ঘুমও আসবে না। কুকুরটা ভালো যন্ত্রণা করছে, এখনো ডাকছে। মনে হয় তার গায়ে গরম মাড় ফেলে দিয়েছে কেউ। ব্যথা না কমা পর্যন্ত সে ডাকতেই থাকবে। হামিদা বলল, লতিফা, তুমি কি কুকুরের ডাক শুনতে পাচ্ছ? বিশ্রী করে একটা কুকুর ডাকছে। লতিফা বলল, কুত্তার ডাক তো শুনি না আফা।
অনেক দূরে একটা কুকুর ডাকছে, শুনতে পাচ্ছ না? জি না। হামিদা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। লতিফা কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু কুকুর ঠিকই ডাকছে। একটা কুকুরের সঙ্গে কয়েকটা কুকুর যুক্ত হয়েছে। আসলে ঘটছে কি? হামিদা চোখ মুখ শক্ত করে বলল, ভাত দুধ কিছুই খাবো না, নিয়ে যাও। হামিদা চেয়ারে এসে বসল, আর তখনই সে বুঝতে পারল কুকুর দূরে কোথাও ডাকছে না, কুকুর ডাকছে তার মাথার ভেতর। এই লক্ষণ ভালো না, বিরাট অসুস্থতার লক্ষণ। হামিদার এখন উচিত অতি দ্রুত ভালো কোনো ডাক্তারকে দেখানো। আলাউদ্দিন বললেন, কুটু, কুকুরগুলি বড় যন্ত্রণা করছে। কুটু বলল, জি স্যার। আলাউদ্দিন বললেন, রাত হলেই ঘেউ ঘেউ, তোমার বিরক্ত লাগে না? কুটু বলল, কুকুরের কারণে কেউ এইদিকে আসে না, এইটা একটা ভালো দিক। তা ঠিক, আমরা নিরিবিলি আছি, তাই না কুটু? কেউ আমাদের বিরক্ত করছে না। হাজি সাহেব পাণ্ডুলিপির খোঁজে আমার কাছে আসবেন না। জি স্যার। এদিকে জামিলাও আসছে না, এটাও খারাপ না। জি স্যার, এইটাও ভালো। আমার মনে হয় উনি আর এই বাড়িতে আসবেন না। না এলে আমাদের তো কিছু করার নেই। আমি নিশ্চয়ই বলতে পারি না আসতেই হবে, না এলে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। তুমি আমার স্ত্রী, লিগাল ওয়াইফ। জি না, এরকম বলবেন কেন? আমরা থাকবো আমাদের মতো, উনি থাকবেন ওনার মতো। আলাউদ্দিন আনন্দিত গলায় বললেন, অবশ্যই। কুটু বলল, খানা কি এখন খাইবেন, না আরো পরে দিব? আজকের খানাটা কি নতুন কিছু? জি। কি রান্না করেছ আগে বলো। গরুর মাংস। ভেরি গুড। আজ সকাল থেকেই গরুর মাংস খেতে ইচ্ছা করছিল, তোমাকে বলতে ভুলে গেছি। ঝাল ঝাল গরুর মাংস, সঙ্গে আলু। তুমি কি মাংসে আলু দিয়েছ? জি স্যার। মাঝে মাঝে তোমার কাণ্ড কারখানা দেখে মনে হয় তুমি মনের কথা বুঝতে পারো। সত্যি করে বলো তো, তুমি মনের কথা বুঝতে পারো? কুটু প্রশ্নের জবাব না দিয়ে বলল, খানা খাইতে কি দেরি হইব স্যার? আলাউদ্দিন বললেন, তাড়াহুড়া করার দরকার কি, ধীরে সুস্থে খাই। এখন যে জিনিসটা খাচ্ছি তার নাম কি? এর নাম স্যার জিন। অতি সুস্বাদু। পাইলট স্যার এই জিনিস খেতেন? জি, খাইতেন। ওনার পছন্দের জিনিস ছিল জিন আর রাম। রাম আবার কি? মিষ্টি জাতীয়, খাইতে ভালো। তোমার সঙ্গে থেকে অনেক কিছু শিখলাম। রাম, লক্ষণ, সীতা। রাম তো খাওয়া হয়নি, একদিন ব্যবস্থা করো। জি আচ্ছা। আমি একা একা এত সব ভালো জিনিস খাচ্ছি, আমার খারাপই লাগে। তুমি খাও না কেন? তুমিও খাও, কোনো অসুবিধা নেই। আমার কাছে সব মানুষ সমান। বাবুর্চিও যা, খাদ্যমন্ত্রীও তা। যাও, একটা গ্লাস নিয়ে এসো, খেতে খেতে দুজনে গল্প করি। আমি এসব জিনিস খাই না স্যার। খাও না?
জি না। কোনোদিনই খাওনি? জি না। আফসোস, একটা ভালো জিনিস থেকে বঞ্চিত থেকে গেলে খুবই আফসোসের কথা। কুটু শোনো, তোমার কি গরম লাগছে? স্যার, আজ গরম ভালোই পড়ছে। এক কাজ করো, বাথটাবে পানি দাও, পানির মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকি। এখন রাত 1টা বাজে, এত রাইতে বাথটাবে নামবেন? কোনো অসুবিধা আছে? জি না। আমি ঠিক করেছি আজ বাথটাবেই ঘুমাবো। কেন ঠিক করেছি বলতে পারবে? গরম লাগতেছে এই জন্যে। হয় নাই, 10-এ 0 পেয়েছ। আজ বাথটাবে গোসল করব, কারণ হলো মানুষের যখন যা করতে ইচ্ছা হয় তা করা উচিত। মানুষের বাঁচে কয়দিন, হ্যাঁ ঠিক না? জি। একটা কচ্ছপ 300 বছর বাঁচে, আর মানুষের দিকে তাকিয়ে দেখো, 60 হয়েছে কি শেষ। আমার হয়েছে 53, আর মাত্র 7 বছর বাকি। কাজেই আমি ঠিক করেছি এখন থেকে যা করতে ইচ্ছা করবে তাই করব। কে কি চিন্তা করছে এসব নিয়ে ভাববো না। জি আচ্ছা, বাথটাবে পানি লাগাও, গ্লাস শেষ হয়ে গেছে, এই জিনিস আরও দাও। জি আচ্ছা। আমাদের সুখের দিন শেষ হয়ে আসছে কুটু। বুধবার জামিলা চলে আসবে, তাই না? জি। চলে এলেও কিছু করার নেই, সব নিয়তি। জি স্যার, নিয়তি। কুকুরের ডাক মনে হয় একটু কমেছে। জি, কমছে। সর্বমোট কয়টা কুকুর? এখন আছে 5টা। এরা কি করছে? বাড়ির চারদিকে চক্কর দিচ্ছে? জি স্যার। খুবই আশ্চর্যজনক ঘটনা। এদের কারণে বাইরের কেউ আমাদের কাছে আসতে পারছে না, এই একটা ভালো দিক। তুমি এখন থেকে এদের 1 থালা করে খাবার দিও। জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কথাগুলি কে বলেছে ভুলে গেছি, কিন্তু খুবই দামি কথা। রোজ এদের ভালো মন্দ খাওয়াবে। জি আচ্ছা। বাথটাবে কি পানি দেওয়া হয়েছে? আপনার সঙ্গে কথা বলতেছি তো স্যার, বাথরুমে যাই নাই। আমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, বাথরুম থেকে কথা বলো। গ্লাসটা খালি, তাড়াতাড়ি তোমার জিনিস নিয়ে আসো। টাইম ইজ শর্ট, অর্থাৎ সময় সীমিত। মাত্র 60 বছরেই সব শেষ। আমার আছে মাত্র 7 বছর। বিরাট আফসোস। রাত 3টা। বাথটাবে শরীর ডুবিয়ে আলাউদ্দিন শুয়ে আছেন। বাড়ির সমস্ত বাতি নেভানো, তবে বাথরুমে সামান্য আলো আছে। শোবার ঘরে টিভি চলছে। টিভি স্ক্রিনের নীলাভ আলো বাথরুম পর্যন্ত এসেছে। কুটুমিয়া বাথটাবের পাশে বসে আছে। আলাউদ্দিন চোখ মেলতে পারছেন না, তার কথাও জড়িয়ে আসছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তবে তিনি ঘুমোচ্ছেন না, কষ্ট করে জেগে আছেন। তিনি খুবই আনন্দ পাচ্ছেন। ঘুমিয়ে পড়লেই তো সব আনন্দ শেষ। আনন্দ উপভোগ করতে হলে জেগে থাকতে হয়। কুটু। জি স্যার। বড় আনন্দ লাগছে কুটু, শুধু চোখ মেলে রাখতে পারছি না।
এটাই সমস্যা। চোখ বন্ধ করে রাখেন স্যার। রাতে আর ভাত খাবো না। জি আচ্ছা, এখন থেকে এক বেলা ভাত খাবো। কুকুরদের যখন খেতে দেবে তখন আমাকেও দেবে। ওরা যা খাবে আমিও তাই খাবো। কুকুর বলে ওদের অবহেলা করা ঠিক হবে না। কবি বলেছেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরও একটা জীব। জি। পাইলট সাহেব কি কুকুর পছন্দ করতেন? খুবই পছন্দ করতেন। উনার 3 জাতের কুকুর ছিল। অ্যালসেশিয়ান ছিল, জার্মান একটা কুকুর ছিল, থ্যাবরা নাকি, আর 2টা কুকুর ছিল পর্তুগালের, মেয়ে কুকুর। উনি ওইগুলারে আদর কইরা ইকড়ি মিকড়ি নামে ডাকতেন। উনার বিদেশি আর আমার দেশি নেড়ি কুত্তা। যাই হোক, আমার কাছে দেশি বিদেশি সবই সমান। গাহি সাম্যের গান। আমার চোখে দেশি বিদেশি কোনো ভেদাভেদ নাই। আচ্ছা কুটু, শোনো, প্রায় ভাবি একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, পরে আর মনে থাকে না। এখন মনে পড়েছে, জিজ্ঞেস করি? জি স্যার, করেন। পাইলট সাহেব ছাড়াও তো কুয়েতি এক ভদ্রলোকের বাড়িতে তুমি কাজ করতে। তার কথা তো তুমি কিছু বলো না। উনি কেমন লোক ছিলেন? অতি ভালো লোক ছিলেন স্যার। ওনার 3 স্ত্রী আছিল। স্ত্রীদের সঙ্গে বনিবনা হইল না, আলাদা বাড়ি বানায়া থাকতে শুরু করলেন। শুধু তুমি আর উনি? জি। ওনার বাড়িতে বাথটাব ছিল? উনি আমির মানুষ, ওনার বাড়িতে বাথটাব তো থাকবেই। ওনার বাথটাবের সব ফিটিংস ছিল সোনার। বলো কি? ওনার বাথরুমে সনা ছিল, জ্যাকুজি ছিল। ওইগুলা কি? সনা হইল স্যার পানির গরম ভাপে গোসলের ব্যবস্থা, আর জ্যাকুজি বাথটাবের মতো পানির বুদবুদ হয়। শৈলে পানি দিয়া আপনা আপনি ম্যাসেজ হয়। ওনার নাম কি? শেখ আবদাল রহমান। অত্যন্ত পরহেজগার আদমি ছিলেন স্যার। যখন ওনার শরীরে গোটা গোটা ফোসকা উঠল, উনি বিছানা থেকে উঠতে পারেন না, তখনও নামাজ কাজা করেন নাই। শুয়া শুয়া আঙ্গুলের ইশারায় নামাজ পড়ছেন। আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন, ওনার শরীরেও ফোসকা উঠেছিল নাকি? কুটু বলল, জি। আলাউদ্দিন বললেন, ফোসকার ভেতরে পোকাও ছিল? জি। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। তোমার ভাগ্যে সব ফোসকাওয়ালা লোক পড়ে যাচ্ছে। জি, এটা ভাইবা মনটা খারাপ। আলাউদ্দিন কুটুকে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, মন খারাপ করবে না, তাদের কপালে ছিল ফোসকা। তুমি আমি কি করব বলো? তোমার আমার কিছুই করার নাই। বাক্য শেষ করার আগেই আলাউদ্দিন ঘুমিয়ে পড়লেন। মাঝে মাঝে কুকুরের চিৎকারে ঘুম ভাঙে। তিনি ভীত গলায় ডাকেন, কুটু। কুটু তার ঘর থেকে সাড়া দেয়, জি স্যার। আলাউদ্দিন সাহেবের ভয় কেটে যায়। তখন তার গল্প করতে ইচ্ছা করে। তার কাছে মনে হয়, হাহারে, মানব জনম বড়ই মধুর।
আল্লাপাক মানুষ বানিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বলেই না তিনি এত আনন্দও করতে পারছেন। মুরগি বানিয়ে পৃথিবীতে পাঠালে তো কুটুমিয়া জাতীয় কেউ একজন তাকে রান্না করে ফেলত। লোকজন খেয়ে বলতো মজা হয়েছে, তবে ঝাল একটু বেশি। গরু বানিয়ে পৃথিবীতে পাঠালে লোকজন তার শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে হাঁটাহাঁটি করত। তার কত সৌভাগ্য তিনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন। অবশ্য পাইলট স্যারের মতো ভাগ্যবান হতে পারেন নাই, জীবনে কখনো বিমানে চড়েন নাই। পাইলট হওয়া তো দূরের কথা, পাইলট না হয়েও তিনি যা পেয়েছেন তাও তো কম না। এই পরম সৌভাগ্য নিয়ে কথা বলার জন্যে তিনি ছটফট করতে থাকেন। একসময় অস্থির হয়ে ডাকেন, কুটু কুটু কুটু। কুটু সাড়া দেয় না। কুকুরগুলি ঘেউ ঘেউ করতে থাকে।